যে কদিন যাবত একটা ধারাবাহিক প্রতিবেদন আমরা প্রথম আলোতে দেখলাম, যে কিভাবে করে ইসলামী ব্যাংক দখল হলো, বা ইসলামী ব্যাংকের পরে 7টি ইসলামী ব্যাংক দখল হলো, এবং সেটি ডিজিএফআইয়ের প্রত্যক্ষ ভূমিকা সেখানে ছিল। তারা হুমকি ধামকি দিল, তারা গিয়ে পরিচালনা পর্ষদের সভায় ঢুকে পড়লো, জোর করে পদত্যাগে বাধ্য করলো পদস্থ কর্মকর্তাদের, এমনকি পত্রিকাও যেন এটা ছাপাতে না পারে এই খবরগুলো, সেখানেও ছাপাখানা বন্ধের হুমকি দিল। সবই ডিজিএফআইয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হলো। তৎকালীন মহাপরিচালক আকবর হোসেনের নামও আসছে এখানে। আসলে আহ, কি উদ্দেশ্য, ডিজিএফআইয়ের কি লাভ হলো এগুলো করে, বা ডিজিএফআই কেন এগুলোতে জড়িয়েছিল জানেন? প্রথম কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে এবং আপনার দর্শক যারা দেখবে এই শো এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যটা শুরু করছি। প্রথমে জানতে হবে আমাদের আসলে ডিজিএফআই এর সংগঠনটার প্রকৃত দায়িত্ব কি। ডিজিএফআই কিন্তু এমন একটা সংগঠন যার প্রকৃত দায়িত্ব হলো দেশের আন্তর্জাতিক সীমারেখাকে নিরাপদ রাখা এবং এই সমস্ত দেশের উপরে যে ঝুঁকি আসতে পারে বা যে থ্রেট যেটা বলি বা হুমকি, সেটা তারা দেখবে এবং আমাদের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যেটা আর কি, সেটা তারা প্রোটেক্ট করা, এটাই কিন্তু তাদের মূলত কাজ। এখন সেই কাজ থেকে তারা, আপনি যদি এখন তারা কি করেছে এটা যদি আপনি এখন কম্পেয়ার করেন, আমি যা বললাম এটা হলো একটা থিওরিটিক্যাল, আমি বলবো যে দায়িত্ব, এবং সব দেশেরই কিন্তু গোয়েন্দারা কিন্তু এই কাজটাই করে থাকে। তাদের প্রাথমিক দায়িত্বই তাই কিন্তু, যে আপনার দেশের বাইরে কোথা থেকে আমার হুমকি তৈরি হতে হুম। পারে, বা আমার যারা পসিবল বা সম্ভাব্য শত্রু যারা যারা দেশের ভালো চায় না, বা প্রত্যেকটা দেশই অ্যাকচুয়ালি, কোনো দেশই স্থায়ী বন্ধু না, আবার কোনো দেশই কিন্তু স্থায়ী শত্রু না। কারণ এখানে ইন্টারেস্টটাই হলো স্থায়ী, এটা একটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে, এটাই কিন্তু একেবারে মূলমন্ত্র, এবং সারা পৃথিবীতে জুড়ে সব দেশই কিন্তু এই হুম। কাজটাই করে। কিন্তু ডিজিএফআই কে যখন প্রথম 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্ডারে উনি এটাকে প্রথম সংগঠন করেন, এবং আমরা জানি যে তারপর থেকে যে সামরিক শাসকরা এসেছে, আমি বলবো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বিরূপ পরিস্থিতি বা বিপ্লবের মধ্যে দিয়ে উনি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন, এবং তারপরে উনার দল গঠন, এরপরে এরশাদ সাহেব। তো এই সমস্ত জায়গায় ডিজিএফআই এর কিছু কিছু ভূমিকা ছিল, কিন্তু তা কখনোই কিন্তু রাষ্ট্রের জনগণ বা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের প্রতি এত হুমকি ছিল না, যতটা আমরা গত শেখ হাসিনা সরকারের সময় আমরা ডিজিএফআই কে যেভাবে ব্যবহৃত হতে দেখেছি। তো এই ব্যাপারটা যে এর থেকে বোঝা যায় যে ডিজিএফআই এর যে পরিবর্তনটা ওভার দি পিরিয়ড, মানে 77 সাল থেকে নিয়ে 2009 পর্যন্ত, এই যে পরিবর্তন, আমি কিন্তু এটাকে নয় বলবো না, আমি বলবো যে এই পরিবর্তনটা কিন্তু শুরু হয়েছে কিন্তু 1/11 থেকে। আজকে যদি আপনি কিছুদিন আগের ঘটনাগুলি দেখেন, আমরা আপনি একটু আসি, 1/11-তে। আমরা একটু একে একে আসি, কারণ এই খুবই জি। গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়ে যাচ্ছেন, মানে ধারাবাহিকভাবে। আমার অনেকগুলো প্রশ্ন আছে, তো মাঝখানে করলে আবার একটু ধারাবাহিকতা না না, বিচ্ছেদ ঠিক হয়ে আছে, যাবে। আপনি ফলে চলে যান, আপনি একটু অসুবিধা নেই। এটা বলবেন কি, যে ডিজিএফআই এই ধরনের কাজে কেন, মানে তাদের ইন্টারেস্টটা কি ছিল, কেন তারা কর্মকর্তারা যুক্ত হয়ে গেল, একদম মহাপরিচালক থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, এরকম গুন্ডামি যদি বলি আসলে, এটার হুমকি এটার আমি ধামকি যদি দখল। সোজা সাপটা বলি, প্রথম কথা হলে দেখেন, একটা সংগঠন কিন্তু এটা একটা এটা একটা জড় পদার্থ, সংগঠনের মানুষগুলো হলো জীবন্ত। সুতরাং ওই সংগঠনটা কিন্তু সেই সুনাম বা দুর্নাম বহন করে সেই সংগঠনের মানুষরা কি আচরণ সেখানে করতে থাকে, তাদের ব্যবহার, তাদের যাদের যে কর্তব্য, তাদের যে লিখিত যে চার্টার অফ ডিউটি, সেটার বাইরে গিয়ে বা সেটার ভেতরে থেকে তারা কতটুকু কাজ করতে, এক। দুই নম্বর হচ্ছে দেশের আইন কানুনের প্রতি তারা কতটুকু শ্রদ্ধাশীল। আর তিন নম্বর হচ্ছে সেটা যে তাদের সেই মূল দায়িত্বগুলি, যে দেশের আপনার সীমারেখাকে প্রোটেক্ট করা। দুই নম্বর হচ্ছে যে দেশের যারা শত্রু, সেখান থেকে কোথা থেকে আমার সে হুমকি তৈরি হতে পারে তা, এবং দেশের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটাকে বল, এই তিনটা কথা যদি মাথায় রাখে, তাহলে আপনি দেখবেন যে ডিজিএফআই যে আপনি প্রতিবেদনগুলি গত দুই দুই সপ্তাহ বা সপ্তাহখানেক ধরে দেখছি, এটা কিন্তু আমি নিজেও প্রথম কথা হলো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসেবে এবং একজন দেশের নাগরিক হিসেবে এটা আমার কাছে খুবই বিব্রতকর ছিল, এবং আমি নিজেকে ডিফেন্ড করতে পারছিলাম যে আমার ব্রাদার অফিসাররা এরকম একটা সংগঠন দেখেন, তারা কিন্তু কিন্তু কেউ এই যে নাই এখন। ব্রাদার অফিসাররা যে জড়িয়ে গেল সেই সময়, তখন কি আপনার এই বিষয়গুলো জানতেন না যেগুলো হচ্ছে? কারণ তখনও কিন্তু টুকটাক একটু ক্লু ছিল, পত্রিকায় আসতে হ্যাঁ, শুরু করেছিল, হ্যাঁ।
জি। এখানে তখনও আমরা জানি, কিন্তু তখন কিন্তু কাউ বাংলাদেশের পরিস্থিতিটা তখন এমন ছিল যে তখন কোনো ব্যক্তি একমাত্র সরকারের যদি তার উপর ছায়া না থাকে তাহলে সে তার নিরাপদ ছিল না। এবং এটা কিন্তু আমরা প্রথম দেখেছি যে আমাদের সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের নিজের বাহিনীর সদস্য দ্বারা নিগৃহীত হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার জন্য। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন আমাদের পুরো সংগঠনের। তো সুতরাং আমি বলবো যে এই পরিবর্তনটা, এই যে আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই পরিবর্তনটা শুরু হয়েছিল কিন্তু ১/১১ থেকে। হুম। এখন প্রশ্ন আসতে পারে আপনার যে এটা কেন হলো, আপনি বলছেন যে কেন এই কাজগুলি করলো। এখানে দুটো জিনিস, একটা হলো খুব ব্যক্তিগত লোভ, আর ২ নম্বর হচ্ছে আপনার খুব শর্টকাটে উপরে উঠে যাওয়ার চিন্তা ভাবনা। দুটো স্বার্থ কি তাদের উদ্ধার হয়েছিল? অনেকের হয়েছে, সবার হয় নাই, অনেকেরই হয়েছে। এই যে ধরেন আমি যদি এই ২ জন ডিজিএফআই এর মহাপরিচালকের নাম আসলো, এক হচ্ছে আকবর হোসেন আর একজন সাইফুল আবেদীন। তিনিও আ মানে এসআইবিএল ব্যাংক দখলের সময় কিভাবে গেছেন, কিভাবে হুমকি-ধামকি দিয়েছেন সে খবর আসছে, এবং শুধু তাই না, সাবেক প্রধান বিচারপতি তিনিও তার বইতে বলছেন যে এই সাইফুল আবেদীনই তাকে হুমকি-ধামকি দিয়েছেন পদত্যাগের জন্য, দেশ ছাড়ার জন্য ইত্যাদি। তো এই যে হুমকি-ধামকি দেওয়ার কাজগুলো এই ২ জন মানে আরো হয়তো অনেকের নাম আছে, কিন্তু এনাদের নামে আমি দেখছিলাম এই ঘটনাগুলোর মধ্যে আছে। আচ্ছা, এখানে আমাকে ইনারা একটু কেমন পিছনে অফিসার যেতে ছিলেন? হবে। আপনার ও, ব্রাদার অফিসাররা? প্রথম কথা হলো সাইফুল আবেদিন ছিলেন তার কোর্সের সোর্ড অফ অনার, এবং সাইফুল আবেদিনকে আমি কিন্তু ছাত্র হিসেবে পেয়েছি আচ্ছা। তার সামরিক জীবনে প্রথম দিকে। মানে ক্যাপ্টেন অবস্থায় আমি তার প্রশিক্ষক ছিলাম, এবং তখন সে কিন্তু অত্যন্ত প্রমিজিং অফিসার, খুবই আমি বলি চৌকস অফিসার ছিল, পেশাগতভাবে অত্যন্ত দক্ষ, বুদ্ধিমান। তার বেড়ে ওঠা ছাত্র জীবন থেকে নিয়ে শুরু করে সোর্ড অফ অনার পাওয়া এবং ইউনিট লাইফ, প্রত্যেকটা পোস্ট কমিশনিং প্রশিক্ষণ, কোনো নিঃসন্দেহে দেওয়ার ওয়ান অফ দি বেস্ট। একইভাবে আকবর হোসেনও কিন্তু তাই ছিল, সেও প্রথম সোর্ড অফ অনার না হলেও সে প্রথম দিকের অফিসার এবং খুবই পেশাগতভাবে অত্যন্ত দক্ষ অফিসার।